ওই দিক কি দেখছো মা? কামিনী বেগম দুবার মাথা নাড়ে, কিছু দেখছে না সে। আফিফের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে আসে, হেলায় এক পলক দৃষ্টি ফেলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয়। মায়ের মতলব বুঝতে সময় লাগে না, বিরক্তি প্রকাশ করে বলে ওঠে, উফ মা, তোমার এমন বাজে স্বভাব কবে থেকে হলো? আমাকে রাগিও না, ঘুরছি, ঘুরতে দাও। মায়ের হাত ধরে হাঁটা ধরে সে। এখানে আর এক মুহূর্ত নয়, অঘটন বলে কয়ে আসে না। সূর্যের দিকে বিদ্বেষ দৃষ্টিতে তাকিয়ে আছে নাদিয়া। মন তার মোটেও ভালো নেই। কিসের জন্য এত তাড়া দিয়ে আসলো? এই প্রকৃতির মায়া তার আছে না? সৌন্দর্যে চোখ চিকচিক করে। আফরার দিকে এক পলক তাকিয়ে দেখলো, আফরা গম্ভীর দৃষ্টি ফেলে আকাশ দেখছে। দীর্ঘশ্বাস গোপন করে ইনিয়ে বিনিয়ে বলল, এই আফরা, তুমি না বললে তোমার ছাত্ররাও আজ ঘুরতে আসবে, আসেনি? কথাটা বলেই নাদিয়া অন্যদিকে তাকায়, ধরা পড়ে যাওয়ার ভয়ে হয়তো। আফরা মুচকি হাসে, নাদিয়ার কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে ওঠে, এসেছো তো, ওই যে তাকাও। নাদিয়া ঝট করে আফরা দৃষ্টি অনুসরণ করে তাকায়, চোখ মুখে ফুটে ওঠে মুগ্ধতা। ওই যে দেখা যাচ্ছে সুদর্শন এক পুরুষ। নাদিয়ার চাহনিতে বাঁকা হাসে মীরা। আফরার আড়ালে নাদিয়া ইতস্তত করে বলে, কথা বলবে না ওদের সাথে? তোমাকে দেখে খুশি হবে, চলো চলো। আফরাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যায়। একসাথে দাঁড়িয়েছিল মনিরা, আহিস, মিহি। ম্যামকে দেখে মিহি মৃদু চিৎকার করে ওঠে। ম্যাম, তুমি এখানে? দৃষ্টি পড়ে সবার। মনিরা এগিয়ে এসে আফরার গাল টেনে ধরে, মিষ্টি হেসে বলে, আরে আপরা, তোমরা আসবে বলতে একসাথে আসা যেত। অপ্রস্তুত হাসে আফরা। কি বলবে? পরিস্থিতি থেকে ঝট করে নাদিয়া বাঁচিয়ে নেয়। উল্লাসিত কণ্ঠে বলে উঠল, আয়ুষ ভাইয়া, তুমি এখানে কবে আসলে? বিব্রত হয় আহিস। নাদিয়ার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, মাতাল যে, তুই এখানে কি করিস? সম্বোধনে তুই শুনে নাদিয়ার চোখ মুখ লাল হয়ে আসে। মাতাল না হয় ঠিক ছিল, তাই বলে সোজা তুই? চোখ মুখ লাল করে কিছু বলবে তার আগে আহিস বলে উঠল, কিরে, পিনি কুটেছে নাকি? চোখ মুখ লাল কেন রে? লাগবে মদ? আদিবাসীরা বাংলা মদ বানায়, নিয়ে আসবো নাকি? ভৎসনা। নাদিয়ার কান্না পায়। লোকটা জেনে বুঝে তাকে এসব বলছে। আহিসের মুখে ফুটে ওঠে অদ্ভুত হাসি। চট করে এক পলক আফরার দিকে তাকায়, তারপর মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, চলো আম্মা, ওই দিকে যাই। দুপা এগিয়ে আবার দাঁড়িয়ে যায় সে। পিছু ঘুরে তীক্ষ্ণ কণ্ঠে মনিরাকে উদ্দেশ্য করে বলে, সংবর্ধনা জানিয়ে আহ্বান করতে হবে তোমাকে, সাথে এসো। মনিরা কটমট করে তাকায়, তবে আহিসের তীক্ষ্ণ দৃষ্টির সাথে পেরে ওঠে না। অগত্যা আফরার থেকে বিদায় নিয়ে আহিসের পিছু নিতে হয়। সালেহা বেগম ছেলের কাজে তেমন কিছু মনে করেন না, ভেবে বসেন পূর্ব পরিচিত বা বন্ধু, তাই তিনিও বিদায় নিয়ে চলে যায়। নাদিয়া রাগান্বিত ঈর্ষা চোখে আহিস মনিরাকে দেখে। পাশ থেকে আফরা ফিসফিস করে বলে ওঠে, জেলাসি ইস দ্য প্রুফ অফ লাভ। আড়াল থেকে খিলখিল করে হেসে ওঠে মীরা। নাদিয়া কিছুটা চমকায়, পরক্ষণেই লজ্জা ভাব ফুটে ওঠে মুখশ্রীতে। মীরার হাসি দীর্ঘ হয়। আফরা খানিক বিচলিত হয়ে মীরার হাত চেপে ধরে। থামে না মীরার হাসি, হাসতেই থাকে সে। তবে হাসিতে প্রাণ খুঁজে পায় না আফরা। কি এক অসহ্য ব্যথার ছোঁয়া পায়। আফরা নিজেই কেঁপে ওঠে। সময় বুঝি হয়ে এলো। জয় কার হবে? সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থান করছে সবাই। পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে চারপাশ ভালো করে পরখ করলেই সাঙ্গু নদী এবং দূরের বান্দরবান শহর দেখা যায়। প্রকৃতি প্রেমীদের উল্লাস এতে হয়তো দ্বিগুণ হয়। সবুজ গাছপালার আবরণে ছোট ছোট ঘর, সরু রাস্তা, সরু নদী, প্রাণ জুড়িয়ে যাবে না? নীলাচল পর্যটক কেন্দ্রে রাত্রিযাপনের জন্য তৈরি করা হয়েছে নীলাচল নীলাম্বরী রিসর্ট। এখানে রাত্রিযাপন করবে আফিফ। সকালে মেঘ ছুঁয়ে দেখবে। রিসর্টে পৌঁছেই আফিফ জিয়াউলকে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখে। কামিনী বেগম পা চালিয়ে এগিয়ে যান। কিছু জিজ্ঞেস করার আগেই জিয়াউল আফিফের পা ধরে বসে। গম্ভীর দৃষ্টি ফেলে আফিফ। এর আগেও অনেকবার জিয়াউলের আচরণ দেখেছে, তাই চমকায়নি। নাকে কান্না করে জিয়াউল বলে ওঠে, স্যার, আপনি আমার স্যার, আমার বস, আমার কর্তা, আমার ভাই। আপনাকে আমি কত সম্মান করে আপনি নিজেও জানেন না, কত ভালোবাসে আপনি তাও জানেন না। সময় করে বলবো একদিন আপনি কত ভালো। চুপ হয়ে যায় রক্তিম চোখ দেখে। আফিফ ধমকে বলে ওঠে, নাটক করো জিয়া, সোজা সাপটা বলো কি হয়েছে, কি দরকার? স্যার, আমার কোনো দোষ নেই।
আমি প্রকৃতির ছবি তুলছিলাম। কোথাকার এক মেয়ে এসে ফোনটা কেড়ে নিয়ে বলল আমি নাকি লুকিয়ে তাদের ছবি তুলছিলাম। বিশ্বাস করেন স্যার, আমি এমন কিছুই করিনি। ফোন নিয়ে চলে গেছে স্যার। এখন কি হবে? আফিফের রাগ এবার চরমে পৌঁছে যায়। ফোন নিয়ে গেছে মানে? দ্বিগুণ ধমকে বলে ওঠে, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার ফোনে কত ইনফরমেশন আছে। একটা মেয়ে তোমার ফোন নিয়ে গেল আর তুমি আমার পা জড়িয়ে বসে আছো। আমার সামনে থেকে না সরলে আমি থাপ্পড় দিয়ে বসবো জিয়া। কোনো তথ্য লিক হলে ইমিডিয়েট আমি অ্যাকশন নেব। নিজের ডিউটিতে আমি আমার বাবাকেও মানি না, কথাটা মনে রেখো। জিয়াউলের এতক্ষণে মনে পড়ল বিষয়টা। ক্রমশই গলা শুকিয়ে আসে তার, চুল খামচে ধরে মৃদু চিৎকার করে। কি করে ফেললো? চিন্তায় পড়ে নিজের ডিউটি ভুলে গেল কি জন্য এসছে। ফোনে লক কেউ খুলতে পারলে তার চাকরি নিয়ে টানটানি হবে নিশ্চিত। তবে সে এসব নিয়ে চিন্তা করছে না, করছে টিম নিয়ে। একটু আগেই তো স্যার তাকে কতগুলো লিস্ট দিল। এসব লিক হলে এই অপারেশন ফিনিশিং এক্ষুনি করতে হবে। আহার নিশ্চিত। দুশ্চিন্তায় পায়চারি করতে থাকে জিয়াউল। বিড়বিড় করে বলে, মেয়েটা ইচ্ছে করে এমন করেনি তো। শত্রুপক্ষের কেউ। প্রকৃতির নিস্তব্ধতা কাটিয়ে তুলেছে শেয়ালের হুক্কা হওয়া ডাক। বেওয়ারিশ কুকুরের ঘেউ ঘেউ শব্দ কানে বিচ্ছে যেন। নিশাজরের মতো জেগে আছে দুটো মানুষ। একজন বন্দি, আরেকজন বাঁধনহারা ঘুরে বেড়াচ্ছে ঘরের এক কোণ থেকে অপর কোণে। কিছুক্ষণ পর পর মৃদু শব্দ হচ্ছে। কেউ লোহা জাতীয় কিছুর সংঘর্ষে মত্ত। পিটপিট চোখ নিয়ে নিজের মৃত্যুর সন্ধিক্ষণ দেখছে আরাফ। ভেতরটা ভয়ে ফেটে যাচ্ছে, চোখ মুখে ফুটে উঠেছে বাঁচার আকুতি। হাত নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে আরাফ, মুখ যে বাঁধা। আজ আর কোনো মুখোশধারী নয়, কেউ নিজেকে মুক্তভাবে উপস্থাপন করে মৃত্যুর বার্তা নিয়ে এসেছে। অথচ ক্রোধে ফেটে পড়ে দুঘা লাগানোর মতো শক্তি তার মাঝে নেই। সে যে পুলিশের থেকে পালিয়ে পেট ভরে খেয়েছিল, তারপর একটা দানাও জোটেনি। পানি পিপাসায় গলা যেন খরায় পরিণত হয়েছে, এক ফোঁটা পানিও পায়নি। নাক দিয়ে গোঙানির চেষ্টা করে আরাফ। ক্ষীণ শব্দ হয়, যা কারোর পৈশাচিক হাসির অতলে তলিয়ে যায়। হাসি থামে অনেকক্ষণ পর। এগিয়ে আসে লোকটি, আরাফের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, গলা শুকিয়ে গিয়েছে? ওকে, নো প্রবলেম, ওয়েট। লোকটি হেলতে দুলতে বাইরে চলে যায়। ফিরে আসে মদের বোতল নিয়ে, চেয়ারে বসে মদের বোতলটা শব্দহীন ফ্লোরে রাখে। বাম হাতে থাকা দুটো গ্লাসে তরল পানীয় ঢেলে এগিয়ে দেয় আরাফের দিকে। কিছুক্ষণ হাত বাড়িয়ে রাখে, বিনিময় হয় না। আরাফের হাত যে বাঁধা। লোকটি ভ্রুকুচকে বলল, কি হলো, নিচ্ছেন না কেন? ইচ্ছে নেই? আচ্ছা, সমস্যা নেই, আমিই খাচ্ছি। কথাটি শেষ করে আয়েশ করে চুমুক বসায় গ্লাসে। তৃপ্তিতে চোখ বুজে নেয়, বলে ওঠে, আহা, অমৃত। অফারটা মিস করে গেলেন। আরাফ করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মদের গ্লাসের দিকে। পিপাসাটা বেড়ে যাচ্ছে। লোকটা বেশ খানিকটা সময় আরাফকে দেখিয়ে দেখিয়ে মদ পান করে। নেশা ধরে যাচ্ছে, তবে সেটা মদের নাকি রক্তের বুঝে উঠতে পারে না। চেয়ারের পেছনে থাকা চাপাটিটা হাতে তুলে নিয়ে বিকট শব্দে হাসতে থাকে। ভয়ে জমে যায় আরাফ, পাকস্থলীও যেন গুলিয়ে ওঠে। লোকটি কোনো রকম বাক্য ব্যয় না করে ধারালো নখ বসিয়ে দেয় আরাফের চক্ষু কোটরে। মৃগী রোগীর মতো ছটফট করে আরাফ। ইতিমধ্যে চোখ বেয়ে রক্তিম অশ্রু গড়িয়ে পড়ছে অবিরাম। লোকটি রক্তের খেলায় মত্ত হয়ে উঠেছে। রক্তে রক্তিম হওয়া বাম হাতটি নাকের সামনে ধরে। নাসিকা পথের ছিদ্র দিয়ে অক্সিজেনের সাথে প্রবেশ করে রক্তের মিষ্টি ঘ্রাণ। উন্মাদ হয়ে হিসিয়ে বলে ওঠে, রক্তের পিপাসা তীব্র হচ্ছে। তারপর লোকটি আবার চেয়ারে বসে যায়। ঝিম মেরে মাথা নিচু করে বসে থাকে। আরাফের ছটফটানি বেড়ে চলছে। হয়তো ছেলেটা এখন অজ্ঞান হয়ে যাবে। লোকটি গলা পরিষ্কার করে সরল গলায় বলে ওঠে, তোকে আমি মুক্ত করে দেব। বাঁধন খুলে দরজায় রেখে আসবো। 5 মিনিট দৌড়াবি। 5 মিনিট পর তোকে যদি আমি ধরতে পারি, তবে তোর রক্ত দিয়ে আমি আজ গোসল করব। যদি ধরতে না পারি, তুই বেঁচে যাবি। খেলাটা জব্বর না? আমার কিন্তু বেশ মজা লাগছে। আরাফ ক্ষীণ আশা খুঁজে পায়। লোকটি হাত পায়ের বাঁধন খুলে দেয়। মুখের বাঁধন খুলতে গিয়েও হাত নামিয়ে ফেলে। আরাফকে দরজা পর্যন্ত রেখে দাঁড়িয়ে পড়ে পেছনে। এক মুহূর্ত সময় ব্যয় করে না আরাফ। লোকটিকে ধাক্কা মেরে দৌড়াতে থাকে। জমিনে লুটিয়ে পড়ে লোকটি উন্মাদের মতো হাসতে থাকে। চিৎকার করে বলে ওঠে, সময় শুরু হলো এখন। টিক টিক টিক। প্রাণপণে দৌড়াচ্ছে আরাফ। কখনো গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, কখনো লতাপাতা
আগাছায় পা বেজে মুখ থুবড়ে পড়ছে জমিনে, তবুও সে থেমে নেই। জানে না কোথায় আছে, শুধু বুঝতে পারছে এটা একটা জঙ্গল। না হলে এত গাছ, লতাপাতা, আগাছা থাকতো না। ক্ষীণ সন্দেহ থেকে সে দৌড়াচ্ছে। রাস্তা খুঁজে পেলে জীবন বেঁচে যায়। কতক্ষণ সময় সে দৌড়েছে জানে না, হিসেব কষা হয়নি। কান খাড়া করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আরাফ। কারো পায়ের শব্দ, গতিবেগে দৌড়ে এদিকেই আসছে। আরাফ দিশেহারা হয়ে যায়, চোখ থেকে অঝরে রক্ত পড়ছে। হয়তো বাঁচার আশাতে জোর করে নিজেকে শক্ত করে রেখেছে। খানিক মুহূর্ত ভাবে আরাফ, হাতড়ে দেখে জায়গাটা। ঝোপঝাড়, গাছপালায় হাঁটা মুশকিল। পায়ের শব্দ নিকটে আসতেই তাক বুঝে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে সে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখে বাঁধন খোলার চেষ্টা করে, পারে না। ধৈর্য হারিয়ে ব্যথাতুর শব্দ করতে গিয়েও চুপ মেরে যায়। হৃদয় ভয়ের কবলে পড়ে সেই কখনই মূর্ছা গেছে। বাঁচার আশা না থাকলে হয়তো শরীরটাও নেতিয়ে পড়তো। কেউ শীষ বাজাচ্ছে, বেসুরো শীষ, কয়েক পা দূরে। আরাফ বুঝতে পেরে আরেকটু গুটিয়ে নেয়। ভেসে আসে কারো হাসির শব্দ, বলছে, আরাফ বেবি, কোথায় তুমি? লুকোচুরি খেলছো কেন? দিস ইজ নট ফেয়ার ম্যান। কথা ছিল দৌড়াবে, তুমি আমার কথা রাখোনি। কেন রাখোনি? আমি খুব কষ্ট পেয়েছি। আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। ভাঙাচোরা হৃদয়টা কে জোড়া লাগাবে? কিটকিটিয়ে হেসে উঠল লোকটি। হাসির ধরনে শরীর নড়ে ওঠে, দুহাত প্রসারিত ঘুরতে থাকে। কিছুটা সময় পর আবার নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে, আমার ভাঙাচোরা হৃদয়টা আর্তনাদ করে বলছে, রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই। বিষাক্ত রক্তের ছোঁয়ায় আমার হৃদয় জোড়া লেগে যাবে। মানুষ হয়ে মানুষের উপকার করা তোমার কর্তব্য আরাফ। প্লিজ কাম। নাটকীয়তা বজায় রেখে লোকটি বুকের বাম পাশে হাত রেখে বসে পড়ে, ঠিক আরাফের পাশ ঘেঁষে, শরীর ছুঁই ছুঁই। আরাফের মতো হাত পা জড়সড় করে শুয়ে কান বরাবর মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, আর একটু পথ গেলেই বড় রাস্তাটা পেতে। তোমার ভাগ্যের ওপর বড়ই মায়া হচ্ছে। তুমি তোমার কথা রাখোনি আরাফ, আমিও রাখতে পারছি না। গুড বাই। কথাটির সমাপ্তি ঘটার আগেই লোকটি আরাফের কণ্ঠনালী বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। হাত পা ছোটাছুটি করে আরাফ। লোকটি হাসতে হাসতে আরাফের ডান হাত মুচড়ে ধরে। চোখ থেকে অশ্রু বিসর্জন দিতে পারে না আরাফ। সে তো রক্ত হয়ে ঝরে পড়ছে। কিছুক্ষণ ছোটাছুটি করে চুপ হয়ে যায় আরাফ। মাটির দেহ মাটিতে কাতরাতে কাতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লোকটি থেমে নেই, দক্ষ হাতে শরীরের পার্টসগুলো কাটতে থাকে। চোখে মুখে তৃপ্তি, রক্তের নেশা। পুরো শরীর যখন খণ্ড খণ্ড, মাথাটা আলাদা করে গাল চেপে ধরে, হিসিয়ে বলে ওঠে, কথা বলো, একটু কথা বলো। আগে না কত কথা বলতে, মুখ দিয়ে কত নোংরা কথা মা জাতিকে শোনাতে। এখন একটু কথা বলো, বলবে না? একটু বলো। নিচের ঠোঁট এক আঘাতেই কেটে ফেলে। হাতে নিয়ে চোখ বড় বড় করে দেখে, মুখে হাসি বজায় রেখে বলল, কত সুন্দরীদের ওপর নিজের কুনজর ধরে রাখতে। চোখগুলো কই তোমার? আমার ছোট ছোট নখই তুলে নিল। নাক দিয়ে মা জাতির শরীরের ঘ্রাণ নিতে না? যত্ন নিয়ে নাকের পাটা কেটে দু টুকরো করে, হাড়টা মাঝখানে রেখে দেয়। কিছুক্ষণ দেখে ফট করে এক কান কেটে নিয়ে হেসে ওঠে বিকট শব্দে। মাথাটা হাতে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, এটা কি আরাফ? হ্যাঁ, একদমই চেনা যাচ্ছে না। ঠোঁট, নাক, চোখ, কান ছাড়া মানুষ চেনা যায়? উঠে দাঁড়ায় সে। কাটা মাথাটা চুলে হাত গুজে হাঁটতে থাকে। রক্ত গড়িয়ে পড়ে, মাটি ভিজে যায়। লোকটি বিড়বিড় করে বলে, তুই যদি আমার কলিজায় নজর না দিতি, বিশ্বাস কর, এত সুখের মৃত্যু তোর হতো না। আরও কয়েকটা দিন নিঃশ্বাস নিতে পারতি। ব্যাড লাক। শাশুড়ির ঘরে বসেছিল মনিরা। সালেহা বেগমের নাকি আজ গল্প করে রাত কাটানোর ইচ্ছে হয়েছে। মনিরাও না করেনি। দুদণ্ড বসে গল্প করার লোক বড়ই অভাব। একবার যেহেতু সুযোগ পেয়েছে, হাতছাড়া করেনি। নানান রকম শুকনো খাবার নিয়ে বসেছে। সালেহা বেগম গল্প করছে নিজের বাপদাদার আমলের। ছোটবেলা কেমন কেটেছে, স্কুল কলেজে কটা বন্ধু ছিল, সেসবই মন দিয়ে শুনছে মনিরা। এসব উদাসীন গল্পগুলো ভালো লাগছে তার। হুট করে সালেহা বেগম নিশ্চুপ হয়ে যান। চাপা শ্বাস ফেলে বলে ওঠেন,
সেই সময় আমি ক্লাস 8-এ পড়ি। লাফালাফি দাপাদাপি করেই দিন কেটে যেত। সকালে উঠেই মক্তবে যাওয়া, এসে মায়ের হাতে কটা কিল খেয়ে খাওয়া দাওয়া করে ছুটতাম স্কুলে। দল বেঁধে যেতাম, গল্প করতাম, আর একজন আরেকজনের উপর হেসে ঢলে পড়তাম। গল্পগুলো কি ছিল জানো? কে কয়টা প্রস্তাব পেয়েছে, কার প্রেম কেমন চলে, কে কোথায় দেখা করতে গিয়ে বাবা মায়ের হাতে ধরা পড়েছে। কি আমাদের ছিল দিনগুলো। দীর্ঘশ্বাস আর গোপনে রইল না। প্রকাশিত হয়ে শাশুড়ির বুকের আলোড়নও টের পেল মনিরা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। সালেহা বেগম হঠাৎ করে মুচকি হেসে বলল, রমিজদা নামটা যেমন সুন্দর, মানুষটাও সৌন্দর্য ছিল। চোখ ধাঁধানো, গায়ের রং ফর্সা ছিল না, কুচকুচে কালো রং। অন্ধকারে মানুষ বোঝা যেত না, কিন্তু ছিল নজর কাড়া চেহারা। উঁচু নাক, বড় বড় চোখ, কালো মোটা ভ্রুচুকল, কালো কুচকুচে পুরো ঠোঁট। যখন সাদা দাঁতগুলো দেখে হাসতো মনে হতো জনম ভরে শুধু দেখেই যায়। সালেহা বেগম যেন চোখের সামনে মানুষটাকে দেখে রূপের বর্ণনা দিলেন। কে হয় মানুষটা, যার শরীরের প্রতিটা ভাঁজ মনে রেখেছেন? কাছের কেউ? মনিরা ভাবনাগুলো সত্য প্রমাণ করে দিয়ে সালেহা বেগম বললেন, উঠতি বয়সে ছন্ন ছাড়া এপাড়া ওপাড়া দৌড়ে বেড়ানো রমিজদার প্রেমে পড়লাম। বয়স ছিল আমার বয়সের দ্বিগুণ। ছোটবেলা থেকেই রমিজদা বলে ডাকতাম। আমাদের বাড়ির গেটে এসে ডেকে উঠত, ও শালু আছিস নি? রমিজদা আইসে রে, আয় আয় বাইরে হ, দেখ তোর জন্য কি নিয়ে আইসি। কি সুন্দর আদরে ডাকে ডাকতো। আমি কাঁচ পড়া ফেলে দৌড়ে যেতাম আর দেখতাম বরাবরের মতো 8 আনার চকলেট নিয়ে ঘাসের উপর বসে আছে। তখন তো 8 আনার দাম অনেক। খুশিতে খিলখিল করে হেসে হাত পেতে দিতাম। বলতো মাথা টিপে দে, ঘাড় টিপে দে, পা টিপে দে, নাহলে চকলেট পাবি না। আমিও চকলেটের লোভে হাত পা টিপে দিতাম। এমন করতে করতে কখন যে কিশোরী শালু রমিজদার প্রেমে পড়ল বুঝেই উঠতে পারলাম না। শুরু হলো নতুন পাগলামি। ইনিয়ে বিনিয়ে রমিজদার সাথে কথা বলতাম, কারণ ছাড়া তার চারপাশে ঘুরতাম। পড়ায় মন ছিল না। একদিন টের পেলাম কিশোরী শালু তার রমিজদার মনেও জায়গা করতে পেরেছে। ভালোবেসে তাকিয়ে থাকতো, ঘন ঘন আমাদের বাড়িতে আসতো। আমি বুঝেও চুপ থাকতাম, তার মুখে শোনার অপেক্ষা করতাম। কিন্তু রমিজদা পাল্টে গেল। আগের মতো শালু বলে ডাকে না, আমাদের বাড়ি আসে না। আমাকে দেখেই কোথায় যে চলে যেত। সারা দুপুর অপেক্ষা করেও দেখা পেতাম না। সদ্য প্রেমে পড়া মন বিরহর ব্যথা মেনে নিতে পারিনি। এক সন্ধ্যায় থেমে গেলেন সালেহা বেগম। জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। মনিরা বিচলিত না হয়ে পানির গ্লাস এগিয়ে দিল। কৌতূহল জাগছে ভীষণ। কি এমন ঘটেছিল সেই সন্ধ্যায়? সালেহা বেগম নিশ্চুপে কিছুক্ষণ কাঁদলেন, চোখের পানি মুছে মুখে হাসি ফোটালেন। খোলা জানালা ভেদ করে অদূরের পাহাড়ে উদাসীন দৃষ্টি নিক্ষেপ করলেন। বললেন, এক সন্ধ্যায় মাকে লুকিয়ে বের হলাম বাড়ি থেকে। গ্রামের পথ ঝোপঝাড়। মনের মধ্যে ভয় থেকেই রমিজদা ঘুরছিল বেশি। কয়েকবারই পার করলেই রমিজদার বাড়ি। দেখলাম কাকি অজু করছে, নামাজ পড়বে। কাকিকে না বলেই সোজা রমিজদার ঘরে ঢুকে পড়লাম। কালো কুচকুচে দেহখানা বিছানায় মিশে আছে। কতদিন পর চোখ জুড়ালো। রমিজদা তখনও বুঝতে পারিনি। মা ভেবে বলে উঠল, আম্মা আমার ভালো লাগতেছে না কিছু, একটু মাথায় হাত বুলাইয়া দিবা? লোভ সামলাতে পারিনি। গুটি গুটি পা ফেলে রমিজদার মাথার কাছে বসলাম। হাত ভীষণ কাঁপছিল, কি যে কান্না পাচ্ছিল। সাহস করে হাতটা মাথায় রাখতেই আমি চোখ দিয়ে রমিজদা বলল, বাড়ি ফিরে যা সালেহা, কেউ দেখা ফেললে তোরেই মন্দ কইব। আমার কান্নারা এবার বাঁধ ভেঙে গেল। ঝাঁপিয়ে পড়ে কাঁদলাম রমিজদার বুকে। একটুও না করেনি রমিজদা, আবার আগলেও নেয়নি। যখন কান্না ভেজা কণ্ঠে বললাম, তোমার মুখে সালেহার নামটা অপরিচিত লাগে রমিজদা, চালু বলে ডাকো না একটু, কতদিন শুনি না। আমার বুকের উচ্চাটন হয়তো রমিজদার বুকেও ছিল। সারাদিন হেসে খেলে বেড়ানো রমিজদার চোখেও সেদিন জল দেখেছিলাম আমি। প্রথম মৃত তো আমি সেদিনই হয়েছিল। মাথায় হাত রেখে রমিজদা বলল, সবার মুখে সব কিছু শোভা পায় না, তুই ফিরে যা সালেহা, আর আহিস না কোনো দিন। আমার হাতের বাঁধন আলগা হয়নি, আরও শক্ত হয়েছিল। জেদ ধরে বসে রইলাম। কাকি আমাকে দেখেই ঘরে খিল দিয়েছে। রমিজদা আমার সাথে না পেরে হার স্বীকার করে নিল। সেদিন আমাদের প্রথম কাছে আসা মানুষটা পরম যত্নে আমার কপালে গালে থুতনিতে নাকে চুমু খেয়েছিল। মনিরা বেশ লজ্জা পেল। সালেহা বেগম একদম নিজের গোপন সত্যতে ঢুকে গেছেন, তাই হয়তো বুঝে উঠতে পারেননি কাকে কি বলছেন। একবার থামাতে চাইল মনিরা, আবার কি ভেবে যেন থামালো না। সালেহা বেগম আবার বললেন, রমিজদা বাড়ি দিয়ে গেল,
বাড়ির উঠোনে পা পড়তেই আমার মাথায় খেললো আজ কি হতে পারে। আম্মা জানলে মেরেই ফেলবে। দুরু দুরু বুকে ভেতরে ঢুকতে টের পেলাম যা ভেজাল হওয়ার হয়ে গেছে। ভয়ে অন্তর মন কেঁপে উঠল। আমাকে দেখে আব্বা গর্জে উঠে বলল, এই সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলি? আব্বা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, তাই সব কথা শুদ্ধ করে বলতো। আমি কোনো রকম বললাম, আম্মা টনিদের বাড়ি গিয়েছিলাম। আর এমন হবে না আব্বা, কথাটাই যেন বলা ভুল হয়েছে। ইতিমধ্যে আম্মা টনিদের বাড়ি খোঁজ নিয়ে এসেছে। মিথ্যাটা শুনেই আম্মা এলো পাথারি মারতে লাগলো। আব্বা মাস্টার মানুষ, গায়ে হাত তোলে না, আবার রাগও নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাই বাড়ির বাইরে চলে যায়। আম্মায় বিশ্রী বিশ্রী গালি দিয়ে বলতে লাগলো, কোনখানে গেছিলি কর, নাইলে আজ তোরে মাইরেই ফেলবো। মুখ পুরি কই গিয়া মুখ পুরাইলে ক। কথাটা বলে আম্মা আমারে ঘুরে ফিরে দেখতে লাগলো। যখন খারাপ কিছু দেখলো না তখন শান্ত হলো। নরম করেই বলল, রমিজের বাড়ি গেছিলি তাই তো? রমিজরে আমি মানা করছিলাম তোর সাথে কথা না কইতে, তারপরও রমিজের সাহস হয় কী কইরা। আমার বুঝতে বাকি থাকলো না রমিজ আর এমন করার পিছনে আম্মা দেয়। রাগ হলো, কথা বলা বাদ দিলাম আম্মার সাথে। ঘর থেকে বের হতাম না, আম্মার সাথে কথা বলতাম না। আম্মায় কতবার যে এটা সেটা বলতে আসে সব সময় মুখ ফিরিয়ে রাখতাম। তখন তো আমি রমিজার মাঝে ছিলাম, আমার ভয় কি বুঝতে পেরেছিলাম? আমার সব কিছু বুঝে আব্বাকে বলল। আব্বা ছিল বিচক্ষণ মানুষ, বেকার অশিক্ষিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলাম, গলায় ফাঁস দিয়েছিলামও। কাকা দেখে বাঁচিয়ে নিল। দ্বিতীয়বার ভুল আর আব্বা করলো না, রমিজার সাথেই বিয়ে ঠিক করলো। দুজনের মুখেই কি হাসি। ডানা মেরে উঠছিলাম যেন। ঠিক হলো বিয়ে সামনের সপ্তাহে হবে। শ্রাবণ মাসের শেষের দিকে আমি রমিজদার বউ হলাম। সুখের যেন সীমা নেই। একটু পর পর শুধু শালু বলে ডাক দিত। সাত পাড়ার মানুষের সামনে থাকলেও আমি দৌড়ে চলে যেতাম রমিজদার কাছে। গ্রামবাসী কত হাসাহাসি করতো। অনেকেই তো লাইলি মুজনু নামও দিয়েছিল, আবার অনেকে মুখ বেঁকাতো। রমিজদার সাথে সংসারে 2 বছর কেটে গেল। বিয়ের পর রমিজদা কাঠমিস্ত্রি কারেন্টের কাজ করে টাকা আয় করতো। আমার পড়াশোনার সব খরচ দিত আর বলতো, তুই একদিন মস্ত বড় অফিসার হয়ে বিশালু। তখন আমি সবাই রেকমো, তোমাকে অফিসার আমার বউ, আমার শালু। মানুষটার কালো রঙের জাদুতে মোহিত হতাম, বারবার শুধু তাকিয়েই থাকতাম। ভালোবেসে কত সময় তো কালাচাঁদ বলেও ডাকতাম। রমিজদা নামটা শুনি কি খুশিই হতো। ম্যাট্রিক পরীক্ষার পর জানলাম আমার আর রমিজদার ভালোবাসার ফসল আসতে চলছে। রাত দিন কাজ করে টাকা জোগাড় করে 2 গ্রাম মিষ্টি বিতরণ করেছিল। যাকেই দেখতো তাকেই ডেকে বলতো, হুঁচকো তোমরা আমার শালু মা হইব আর আমি বাপ। সে কি যত্ন, মাটিতে পা পড়তে দিত না যেন। সব কাজ নিজে হাতে করত। শাশুড়ি আম্মা ছেলের সুখ বেশি দিন দেখতে পারলেন না। অতিরিক্ত খুশিতেই হয়তো পরবারে চলে গেলেন। ওই সময় মানুষটা পেটে থাকা আমাদের সন্তানের সাথে কথা বলতো। মেয়ের শখ ছিল ভীষণ, কিন্তু হলো ছেলে। বেজার হয়নি, মসজিদে টাকা দিল, ফকির খাওয়ালো। বাচ্চার বয়স যখন 1.5 বছর, রমিজদা পড়ল টাইফয়েড জ্বরে। কালো কুচকুচে আমার ভালোবাসার দেহখানা মিশে যেতে লাগলো বিছানায়। মন কু ডাকতে লাগলো বারবার। বিছানায় শুয়ে থেকেও মানুষটা বলতো, এই শালু আমার আদরের বউ, কান্তাছো কেন তুমি? আমার কিছুই হইব না, মেল্লা দিন বাঁচবো আমি তোমার লগে, পোলারে বিয়া করামো, নাতি নাতনি হইব, কত সুখ আমাদের। তুমি কান্দিলে আমার বড় দুঃখ লাগে শালু, কাইন্দো না। আমি তোমারে অনেকখানি ভালোবাসি শালু, আমার বউ। এটাই যে আমাদের শেষ কথা হবে তা কি জানতাম? জানলে আমি আমার রমিজদাকে ছেড়ে কোথাও যেতাম না। রান্নাঘর থেকে এসে দেখি আমার রমিজদা নেই, দেহটা বিছানায় পড়ে আছে অবহেলায়। কত শত অভিযোগ করলাম, কত অভিমান করলাম, আমার রমিজদা উঠল না, শালু বলে ডাকলো না। নিষ্ঠুর মানুষটা রমিজদাকে নিয়ে মাটিতে শুয়ে রাখলো আর আমাকে দিয়ে গেল অসীম বেদনা। আমার রমিজদাকে আর পেলাম না কোথাও। কান্নায় কথা বলতে পারছেন না সালেহা বেগম। মনিরা চোখের পানিও বাঁধ ভেঙেছে। সত্যিকারের ভালোবাসাগুলো এভাবেই হেরে যায়। সমাজের কাছে হেরে যায়, পরিবারের কাছে হেরে যায়, একতরফার কাছে হেরে যায়, নয়তো হেরে যায় বিধাতার নিয়মের কাছে। বিছানার চাদর খামছে কাছে সালেহা বেগম। পুরনো ক্ষত তাজা ভালোবাসাগুলো মনের কোণে ফুলে ফেঁপে উঠেছে। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে মনিরা বেরিয়ে আসলো ঘর থেকে। একা থাকতে দেওয়াটাই শ্রেয় মনে করলো সে। পরের ঘটনাটুকু না হয় পরেই শুনবে। তবে মনিরার মাথায় ঘুরছে অন্য বিষয়। পরে না হয় আশরাফুদ্দিনের সাথে বিয়ে হয়েছে, ছেলেটা কার কাছে আছে? আশরাফুদ্দিন কি ছেলে সহ সালেহা বেগমকে গ্রহণ করেছে? তাহলে কি আতিকুর আগের পক্ষের সন্তান, নাকি এখানেও লুকানো আছে সত্য?
ভাবতে পারে না মনিরা। চোখের কোণে থাকা জলটা মুছে এগিয়ে যায় রিসর্টের সামনের দিকে। বেশ গতিতে হাওয়া বইছে, বসার জায়গা রয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎই মনে হলো কিছুটা দূরে কোনো ছায়া হেঁটে যাচ্ছে। কৌতূহল বশত উঠে দাঁড়ালো সে। ভয় করছে। আস্তে আস্তে পা ফেলে সামনে যেতে পরিচিত দুই মুখ দেখে অবাক হলো ভীষণ। কান পাতত ফিসফিসানি কথা শোনার আশায়। গম্ভীর মুখশ্রী, তেজি দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আহিস। এই গভীর রাতে বারবার মেসেজ করে ডেকে আনার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। নাদিয়া সেই কখন থেকে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, আর চোখে তাকে দেখছেও। আরামের ঘুম বাদ দিয়ে এমন তামাশা বরাবরের মতোই অপছন্দ আহিসের। দাঁতে দাঁত চেপে বলল, ডেকেছো কেন? এই রাতের বেলা তোমার কি প্রয়োজন পড়ল? মদের খোঁজ করছো নাকি? তুমি ভালো করেই জানো আমি মদ টদ খাই না। নাদিয়া চোখ ছোট ছোট হয়ে এলো। এই লোক তার মদ নিয়ে পড়েছে কেন? নিজেও ফিসফিস করে বলল, আমার ব্যাগে এখনো 11 বোতল মদ পড়ে আছে, ডেকেছি অন্য কারণে। কথাটা বলেই নাদিয়া আবার পায়চারি করা শুরু করলো। ভীষণ বিরক্ত হলো সে। হুট করে নাদিয়া চেঁচিয়ে বলে উঠল, তোমার সাথে আমার তুইয়ের সম্পর্ক? তুমি আমাকে সবার সামনে তুই ডাকলে কেন? তো তোমার সাথে আমার কোন রসের সম্পর্ক? সবার সামনে তোলা তোলা করতে হবে? দেখো নাদিয়া, আমি এখানে এনজয় করতে এসেছি। নিজের বোকামো দিয়ে আমার মেজাজ খারাপ করো না তো। তোমার জন্যই মঙ্গলজনক হবে সেটা। অপমানিত হলেও গায়ে মাখল না নাদিয়া। আহিসের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তুমি আমার সাথে এমন কেন করছো আইস? আমার মনের কথা সত্যিই কি বুঝতে পারো না? আহিসের রাগ যেন চরমে পৌঁছে গেল। হাতের উপর হাত রাখার জন্য বাড়ানো হাতটা চেপে ধরে বলল, তোমার সাহস অতিরিক্ত বেড়েছে। ভুলে যেও না, তোমার আর আমার সম্পর্কটা জাস্ট এর ডিল। তুমি আমাকে সাহায্য করেছো, বিনিময়ে আমি তোমাকে মাহমুদ সাম্রাজ্য দেব। এর থেকে বেশি এগোতে যেও না। তোমার নিঃশ্বাস আটকে দিতে আমার এই বলিষ্ঠ হাতই যথেষ্ট। ভয় পেল না নাদিয়া। রাগ তারও হচ্ছে। আহিসের হাতের বাঁধন থেকে হাত ছাড়িয়ে কটম দৃষ্টি ফেলে বলল, আমাকে ভয় দেখিও না, সম্পদের পরও আমি করি না। তোমাকে সাহায্য করতে চাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল আমি তোমাকে ভালোবাসি আহিস। ইয়েস, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার কাছাকাছি থাকতে, তোমার সাথে কথা বলতে আমি তোমার সাথে যুক্ত হয়েছি। এর বাইরে কিছু না। মাহমুদ সাম্রাজ্যের একাংশ আমার, ভুলে যেও না। আহিসের রাগ নিভে এলো। শান্ত দৃষ্টি ফেলে নাদিয়ার চোখের দিকে তাকালো। সময় চলে গেল কিছু মুহূর্ত। না, ভালোবাসা, মায়া, অপেক্ষা ছাড়া ওই চোখে কোনো ছল সে দেখতে পাচ্ছে না। সে আগেই কিছুটা টের পেয়েছিল। এখন মনে হচ্ছে মেয়েটাকে সাথে নেওয়া ভুল হয়েছে। আহিসকে চুপ থাকতে দেখে নাদিয়া আবার বলল, তোমার যেমন রক্তে নেশা, আমার তেমন তোমার নেশা। মদকে আমি ছুঁড়ে ফেলতে পারি কয়েক সেকেন্ডেই, তোমাকে ছাড়তে পারিনি। গত 3টা বছর ধরে ভালোবেসে যাচ্ছি, বিনিময়ে কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই পাইনি, কিছুই না। মস্তিষ্কে মদ ঢালো, পিনিক ছেড়ে যাবে। আজ থেকে আমার আর তোমার পথ আলাদা, সম্পূর্ণ আলাদা। তোমার সাহায্য আমার লাগবে না, বুঝছো? তুমি আমার বুকের ক্ষত আবার তাজা করে দিলে। ফল ভুগতে হবে তোমাকেই। হনহন করে রিসর্টে ঢুকে পড়ে আহিস। নাদিয়া বসে পড়ে মাটিতে, চুল খামচে ধরে মৃদু চিৎকার করে কেঁদে ওঠে। শরীর দুলে কান্না ছড়কে। এসবের কোনো কিছুই মনিরার কানে পৌঁছায় না। এতটাই ধীরে কথা বলছিল দুজন, ঝোপের আড়ালে দাঁড়িয়ে মনিরা শুনতে পায় না। তবে নাদিয়ার রিয়াকশন দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছে সে। এত সব না ভেবে নিজেও রিসর্টের দিকে হাঁটা ধরল। ত্রিকোণ রিয়াকশনের কাহিনী দেখে ফিক করে হেসে উঠল মীরা। এতক্ষণ নিজ ঘরে জানালা দিয়ে সবই পুঙ্খানুপুঙ্খ দেখছিল সে। নাদিয়ার কান্না দেখে তার হাসি কেমন চওড়া হলো। ফোন বের করে ফোন লাগালো চেনা পরিচিত এক নাম্বারে। প্রথমবারই রিসিভ হলো। হয়তো ফোন হাতে নিয়ে বসেছিল। মীরা মৃদু চেঁচিয়ে বলে উঠল, হেই বিরাদিল, এখনো জেগে আছেন যে? ভ্রু কুচকে নাম্বারটা আবার পরখ করলো আদিল। বাবার ফোনের জন্য অপেক্ষা করছিল সে। রং নম্বর দেখে বাবা ভেবেই রিসিভ করেছিল। এখন মনে হচ্ছে ভুল করেছে। বিরক্তিমাখা কণ্ঠে বলল, হোয়াট ইজ মেরাদিল? আদিল দিল? আপনি তো আমার দিল। অবশ্যই আমি মেরা দিল বলবো, অন্যরা মীরা দিল বলবে। সিম্পল। বিষয়টা বুঝতে এত সময় লাগে আপনার? আপনাকে বেশ চালাক ভেবেছিলাম আমি, মিস্টার আদিল মাহমুদ। বলেই হেসে উঠল মীরা। আদিল কিছুক্ষণ চুপ থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রাগ কমে এলে মুচকি হেসে বলল, মীরার একার কেটে দিলে মরা। এমনও তো হতে পারে আদি মরা। আদিল আপনার জন্য মৃত। আবার এমনও হতে পারে আপনি আদিলের জন্য মরা, আই মিন মৃত। হতে পারে না মিস মীরা? তবে আপনার সারনেম কোথায়? হুশ করে নিঃশ্বাস ছাড়ল মীরা। অপর পাশে আদিল কিটকিট করে হাসছে। শরীর জ্বলছে মীরার। দাঁতে দাঁত চেপে বলল, অবশ্যই হতে পারে।
আপনার জন্য আমি মরতেও পারি। এমনও হতে পারে মীরা আদিল মরা দিল। আপনার মৃত দিল আমার রঙিন ভালোবাসা দিয়ে তাজা করে তুলব। স্যার নেম হবে তো মিসেস মীরা মাহমুদ। সুন্দর না? বাবার ফোন আসছে, সময় নেই বলে আদিল চুপ মেরে যায়। তর্কহীন বলে ওঠে, সুন্দর অসুন্দর উত্তর পরে পাবেন, অপেক্ষা শুধু। সাথে সাথেই কল কেটে দেয়। যা বলতে ফোন দিয়েছিল তা না বলতে পেরে রাগ হয় মীরার। বিড়বিড় করে রাগ প্রকাশ করতে করতে ঘরে চলে যায়। মীরার ফোন কেটে আদিল বাবাকে কল ব্যাক করে। রিসিভ করে অনল মাহমুদ রাগে কণ্ঠে বলে ওঠেন, এত রাতে ফোন বিছি? এই সময় আমি ফোন দেওয়ার কথা ছিল, তারপরে অন্য কারোর সাথে কথা বলছো কি করে? বাবার কথা শুনতেও যেন বিরক্ত লাগছে আদিলের, তবুও শান্ত স্বরে বলল, ক্ষমা করবেন আব্বু, পার্সোনাল ইস্যু। আপনি বলুন কি বলবেন, বের হব আমি। রাগ হজম করে নেন অনল মাহমুদ। উপযুক্ত সময় এখন নয়। শান্ত স্বরে বলেন, অবশ্যই, একদম কনফার্ম করে তারপর ফিরবে। সে হোক 1 মাস দেরি, সাবধানে। হ্যাঁ কিছু না বলতেই অনল মাহমুদ ফোন কেটে দেন। আদিল কিছুটা মনক্ষুণ্ণ হয়। আমলে না নিয়ে প্যাকিং করে লাগেজ নিয়ে হাঁটা ধরে বাইরে। যেতে সময় লাগবে অনেকটা। বারবার বন্ধ দরজায় টোকা পড়ায় ঘুম ভেঙে যায় আফিফের। গভীর রাত, কে এলো? ঘুম ঘুম চোখে দরজা খুলতেই একজন মেয়েকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ে তার। ঘুমের রেশ কেটে গেছে। গম্ভীরতা বজায় রেখে বলে ওঠে,